বিন্যাস এই চ্যাপ্টারটা আমাদের হয়েছিল, খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার। এরপরে যে চ্যাপ্টারটা আজকে শুরু করছি, সমবায় বা কম্বিনেশন, এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটাও যদি বোঝো তাহলে কিন্তু খুব মজা লাগবে অঙ্কগুলো করতে। এই দুটো চ্যাপ্টার বাস্তব জীবনের সঙ্গে অনেক মিল আছে, ওই জন্যে আরও ভালো লাগে। তবে এই চ্যাপ্টার দুটো একটু বুঝতে হয়। বিন্যাস যেমন বুঝেছ, সমবায়টাও যদি মন দিয়ে শোনো কথাগুলো, তাহলে এই সমবায় চ্যাপ্টারটাও আশা করি বুঝতে পারবে। তো দেখো, সমবায় শব্দের অর্থ কি? যেমন বিন্যাস শব্দের অর্থ বলেছিলাম সাজানো। বিন্যাস মানে সাজানো। সমবায় মানেটা কি? সমবায় মানে হলো দল। সমবায় শব্দটার অর্থ হলো দল, যে টিম। দল মানে ওই যে খেলার বিভিন্ন রকম দল দেখো না, বা বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন ওই ক্লাবের দল, এই যে যে দল, সেই সমবায় অর্থ হচ্ছে দল বা সমষ্টি আর কি, এক জায়গায়। তো ধরো আমি বললাম এ বি সি, তিনটে বর্ণ আছে। এ বি সি তিনটে বর্ণ আছে। এই তিনটে বর্ণ থেকে দুটো করে বর্ণ নিয়ে কতগুলো দল তৈরি করতে পারবে? দুটো করে বর্ণ নেওয়া যাবে কত রকম ভাবে, নিয়ে দল তৈরি মানে নিয়ে যত রকম ভাবে দুটো নিতে পারবো, সেইগুলি ততগুলো দল হবে। অর্থাৎ আমি এদের মধ্যে থেকে যদি দুটো করে নিয়ে দল তৈরি করতে চাই এদের মধ্যে থেকে, তাহলে একটা দলে এ আর বি কে রেখে একটা দল তৈরি হবে, তেমনি এ আর সি কে রেখে আর একটা দল তৈরি হবে, বি আর সি কে রেখে আর একটা দেখো দল তৈরি হবে। আর কোনো দল তৈরি করা যাবে কিনা দেখো, যে দুজন করে নিয়ে কতগুলো দল তৈরি করতে পারবো। তাহলে আমি এমন দল তৈরি করতে পারি যেখানে এ থাকবে আর বি থাকবে, এটা একটা দল। বা এ থাকবে সি থাকবে, এটা একটা দল। বি থাকবে সি থাকবে। অর্থাৎ এই যে দলে এ আর বি আছে, এ একজন বি একজন, তাহলে এ বি আর বি এ দুটো সেম দল। এ বি যে দলটা, এ বি আর বি এ দুটো দেখো, কারণ এই দলে যারা যারা আছে এই দলেও সেই দুজনই মেম্বার আছে। কোনো একটা দল মেম্বার যদি সেম থাকে তাহলে সেই দল দুটোকে কি বলবো আমরা? সেম দল। কোন মেম্বারটা আগে বসে আছে, কোন মেম্বারটা পরে বসে আছে, ওই নিয়ে তো দল পরিবর্তন হবে না। দল পরিবর্তন হতে গেলে মেম্বারের পরিবর্তন হতে হবে। যেমন যদি আমি আমার পরিবারের, যে আমার আব্বাজান আম্মাজান, আমার মিসেস, আমি, ছেলে মেয়ে, এটা আমাদের একটা দল। এখন কে আগে আছি কে পরে আছি সেইটা কোনো বিবেচ্য বিষয় নয়। কিন্তু বিন্যাসের ক্ষেত্রে দেখো, শুধু কারা আছে সেটা ছিল না, তার সঙ্গে তারা কি ক্রমে আছে, কে আগে আছে কে পরে আছে, ওই ক্রমটাও বিবেচ্য ছিল। এইটাই হচ্ছে বিন্যাসের সঙ্গে সমবায়ের তফাৎ। বিন্যাসে কারা আছে এবং কিভাবে আছে, কে আগে কে পরে। কিন্তু সমবায়ের ক্ষেত্রে কি বললাম? শুধুমাত্র কারা কারা আছে। একটা দলের সঙ্গে আর একটা দলের তফাৎ হবে যদি মিনিমাম কোনো একজন মেম্বার আলাদা হয়, তাহলে বলবো দুটো ভিন্ন দল। যেমন বললাম আমি, আমার আব্বাজান আম্মাজান, আমার মিসেস, আমার ছেলে মেয়ে, এটা একটা দল বললাম। কিন্তু যদি বলি আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি আম্মা, আমার মিসেস, আমার ছেলে মেয়ে, তাহলে এই দলটা দেখো আগের দলের থেকে আলাদা, কারণ দুজন মেম্বার পাল্টে গেছে। আমার আব্বাজান আম্মাজান আর সঙ্গে আমরা চারজন মিলে যে দলটা ছিল, পরের দলটায় কারা আছে? যে আমরা চারজন আছি, তার সঙ্গে আমার শ্বশুর মশাই এবং শাশুড়ি আম্মা। তেমনি যদি আবার বলি যে ওই অন্য একটা দল যদি বলি, যে আমার আব্বাজান আম্মাজান, আমার শ্বশুর মশাই শাশুড়ি মা, সঙ্গে আমি এবং আমার মিসেস, ওইটাও ছজনের দল, কিন্তু দেখো সেখানে আমার ছেলে মেয়ে নেই। তাহলে এই যে যখন মেম্বার পরিবর্তন হচ্ছে
তখন বলবো ওটা একটা নতুন দল। কিন্তু মেম্বারগুলো যদি সেম থাকে, কার নামটা আগে বললাম কার নামটা পরে বললাম সেটা বিবেচ্য বিষয় নয়। ঠিক আছে, সমবায়ের সঙ্গে বিন্যাসের এই হচ্ছে তফাৎ, যে এইটা থেকে যদি দুটো করে নিয়ে দল তৈরি করতে বলি তাহলে এই 3 রকমের দল তুমি তৈরি করতে পারবে, আর অন্য কোনো রকম দল দেখো তৈরি করতে পারবে না। যদি বলি 3টে করে নিয়ে দল তৈরি করো, সবাইকেই বললাম যে এ বি সি এই 3 জনের মধ্যে থেকে 3টে করে নিয়ে দল তৈরি করো, তাহলে কতগুলো দল পাবে? একটাই মাত্র দল পাবে। 3টে করে নিয়ে দল তৈরি করলে একটাই দল পাবে, এ বি সি। কেউ বি কে আগে রাখতে পারে, কেউ সি কে আগে রাখতে পারে, সেটা কোনো বিষয় নয়। এখানে যে মেম্বারগুলো আছে তারা হচ্ছে এ একটা মেম্বার, বি একটা মেম্বার, সি একটা মেম্বার। ঠিক আছে, এই হচ্ছে বিন্যাসের সঙ্গে সমবায়ের তফাৎ। তো যেমন এনখানা বিভিন্ন রকমের বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস, সেইটাকে আমরা কি লিখেছিলাম? এন পি আর। এইটার অর্থ কি ছিল? এনখানা বিভিন্ন রকম বস্তু, সেখান থেকে আরখানা নিয়ে কত রকমের বিন্যাস করতে পারি, মানে কত রকম ভাবে সাজাতে পারি, আরখানা নিয়ে আবার সাজানো। আর যদি বলি যে এনখানা বস্তুর মধ্যে থেকে আরখানা নিয়ে কতগুলো দল তৈরি করা যাবে, সেইটাকে লেখা হয় এন সি আর। এনখানা বিভিন্ন রকমের বস্তু, সেখান থেকে আরখানা নিয়ে দল তৈরি, সেটা হচ্ছে এন সি আর। এন সি আর। ঠিক আছে, এখন এনপিআর এর যেমন ভ্যালুটা আমরা দেখেছিলাম, এর ভ্যালুটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, এইটা ছিল এর ভ্যালু। তাহলে এর ভ্যালুটা কি হবে? এন সি আর এর ভ্যালুটা কি হবে? তো এন সি আর, এনখানা বস্তুর মধ্যে থেকে আরখানা নিয়ে বিন্যাস, আমি প্লেন উদাহরণ দিয়ে আগে বলি, তারপরে এই জেনারেল এইটা বলবো। যে ধরো আমি বললাম 10টা বিভিন্ন রকমের বস্তু আছে, এর মধ্যে থেকে 3টে নিয়ে কতগুলো দল তৈরি করা যায়, অর্থাৎ 10C3 এর ভ্যালুটা আমি বার করতে চাইছি। 10খানার মধ্যে থেকে 3টে নিয়ে কতগুলো দল তৈরি করা যায়? 10টা বিভিন্ন রকমের বস্তু আছে, ধরো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, এই 10টা বিভিন্ন রকমের বর্ণ আছে, বা 10টা বিভিন্ন কালারের বল আছে, বা 10টা বিভিন্ন রকমের সংখ্যা আছে। ঠিক আছে, এদের মধ্যে থেকে 3টে নেওয়া যাবে কত রকম ভাবে? 3টে নিয়ে দল তৈরি মানে 3টে নেওয়া যাবে কত রকম ভাবে? তো যদি আমি বলি যে 10খানার মধ্যে থেকে 3খানা নেওয়া যায় এক্স রকম ভাবে, তাহলে কতগুলো দল তৈরি হবে? এক্স খানা দল তৈরি হবে, এক্স খানা দল তৈরি হবে, এক্সটি দল বা এক্সটি একরকম ভাবে নেওয়া যাবে, মানে এক্সটি দল তৈরি হবে, এক্সটি দল তৈরি করা যাবে। যে 10খানার মধ্যে থেকে 3টে করে নিয়ে মোট কতগুলো দল তৈরি করা যাবে? এক্স খানা দল তৈরি করা যাবে। ঠিক আছে, তাহলে এই প্রথম দলটাই এক্স খানা, মানে এক্স এর মান তোমার 5 হতে পারে, এক্স এর মান 8 হতে পারে, এক্স এর মান কোনো যাই হোক একটা হবে মান, আমি এখন জানি না, কিছু একটা তো সংখ্যা পাবো এক্স এর, সেটা যদি 3 হয় কি 8 হয় কি 25 হয় কি 27 হয়, যাই হোক একটা কিছু হবে। এইবার আমি যেটা কোশ্চেন করছি, যে এই যে এক্স খানা দল তৈরি করা গেল, প্রথম দলে কতজন মেম্বার আছে? 3 জন। 2 নম্বর যে দলটা তৈরি করেছি সেই দলে কতগুলো মেম্বার আছে? 3 জন, কারণ 3 জন করে নিয়েই তো দলটা তৈরি করেছি। 3 নম্বর যে দল তাখানেও 3 জন, 4 নম্বর যে দল সেখানেও 3 জন মেম্বার, অর্থাৎ প্রত্যেকটা দলে মেম্বার আছে কতগুলো করে? 3 জন করে। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? মোট বললাম এক্স খানা দল তৈরি করা যাবে। এখন দেখো প্রত্যেকটা দলে, প্রথম রকমের যে দল, দ্বিতীয় রকমের যে দল, তৃতীয় রকমের যে দল, শেষ রকমের যে দল, প্রত্যেকটা দলে দেখো মেম্বার কতজন করে আছে? 3 জন করে। যে প্রথম দলে 3 জন আছে, দ্বিতীয় দলে এই সেম 3 জন নেই, অন্য 3 জন আছে, মানে তাদের মধ্যে 2 জন কমন হতে পারে, 1 জন কমন হতে পারে, আবার কেউ নাও থাকতে পারে, কিন্তু একদম হুবহু মিলবে না। প্রথম দলের মেম্বার দ্বিতীয় দলের মেম্বার হুবহু সেম হবে না, মিনিমাম হলেও 1 জন ভিন্ন মেম্বার থাকবে। তেমনি 2 নম্বর দল, 3 নম্বর দল, প্রতিটা দল দেখা যাবে একটা দলের সঙ্গে আর একটা দল হুবহু মিল থাকবে না, তাহলে দল দুটো তাহলে সেম হয়ে যেত।
এখন বলো যে প্রথম দলে যে তিনজন আছে এদেরকে সাজানো যায় কত, ফ্যাক্টরিয়াল 3 রকম ভাবে, ক্লিয়ার। দ্বিতীয় দলে যে তিনজন আছে সেই সেই দ্বিতীয় দলে তিনজনের কে বিন্যস্ত করা যায় কত রকম ভাবে, ফ্যাক্টরিয়াল 3 রকম ভাবে। 3 নম্বর যে দল সেখানেও তিনজন মেম্বার আছে তাদেরকে সাজানো যাবে ফ্যাক্টরিয়াল 3 রকম ভাবে। একদম শেষ যে দলটা সেখানেও তিনজন আছে তাদেরকেও সাজানো যাবে ফ্যাক্টরিয়াল 3 রকম ভাবে, কারণ প্রত্যেকটা দলে তিনজন করে মেম্বার আছে। তাহলে এই যে এক্স খানা দল আমি তৈরি করতে পেরেছি, প্রত্যেকটা দলের মেম্বারকে দেখো ফ্যাক্টরিয়াল 3 রকম ভাবে সাজানো যায়। তাহলে এক্স খানা দলের মেম্বারকে কত রকম ভাবে সাজানো যাবে, এক্স ইন্টু ফ্যাক্টরিয়াল 3, কারণ প্রথম দলটাকে ফ্যাক্টরিয়াল 3, দ্বিতীয় দলটাকে ফ্যাক্টরিয়াল 3, 3 নম্বর দলটাকে ফ্যাক্টরিয়াল 3, শেষ নম্বর দলটাকে ফ্যাক্টরিয়াল 3। তাহলে এক্স খানা যদি দল থাকে তাহলে মোট সাজানো যাবে 3 খানা করে নিয়ে সাজানো যাবে কত না, এক্স ইন্টু ফ্যাক্টোরিয়াল 3, যে এক্স ইন্টু ফ্যাক্টোরিয়াল 3। এইটা কি না, যতগুলো দল তৈরি করলো তাদের প্রত্যেকটাকে নিয়ে প্রতিটা দলকে আবার সাজালাম, অর্থাৎ একসঙ্গে কথাটা কি হচ্ছে, একসঙ্গে হচ্ছে 10 খানার মধ্যে থেকে 3 খানা নিয়ে কত রকম ভাবে সাজানো যায়, এই শব্দটা যদি বলতাম 10 খানার মধ্যে থেকে 3 খানা নিয়ে কত রকম ভাবে সাজানো যায়, এটার অর্থ তো তাই। 10 খানার মধ্যে থেকে 3 জনকে নেওয়া গেল এক্স রকম ভাবে এবং তাদেরকে সাজানো গেল ফ্যাক্টরিয়াল 3 রকম ভাবে প্রত্যেকটা দলকে। তাহলে আমি একসঙ্গে যদি বলি 10 খানার মধ্যে থেকে 3 খানা নিয়ে কত রকম ভাবে সাজানো যায়, তাহলে এইটা সমানই হচ্ছে 10p3। এই জায়গাটা বুঝলে কিনা বলো, 3 জন করে নেওয়া গেল এক্স রকম ভাবে এবং তাদের প্রত্যেকটাকে সাজানো যায় ফ্যাক্টরিয়াল 3 রকম ভাবে। তাহলে এই দুটো কথাকে একসঙ্গে বলতে পারি 10 জনের মধ্যে থেকে 3 জনকে নিয়ে মোট সাজানো যায় এইটা। তাহলে এইটা মানেই তো 10p3। তাহলে x সমান কত হবে না, 10p3 মানে ফ্যাক্টোরিয়াল 10 বাই এইটার অর্থ কত, ফ্যাক্টোরিয়াল 10 মাইনাস 3, 10 মাইনাস 3, আর এই ফ্যাক্টোরিয়াল 3 এইখানে ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু এক্স এইটা ছিল, তাহলে x সমান কত ইন্টু ফ্যাক্টোরিয়াল 3। অর্থাৎ 10 খানা 10c3 এর ভ্যালুটা হচ্ছে এইটা, 10c3 এর ভ্যালুটা হচ্ছে এইটা, x মানে হচ্ছে 10c3, 10c3 এর ভ্যালুটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 10 বাই ফ্যাক্টোরিয়াল 10 মাইনাস 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3। এনসিআর এর ভ্যালুটা কি করে এলো এটা দেখালাম, এনসিআর এর ভ্যালুটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। এটা যা ছিল তাই, শুধু আর একটা এই নিচে যেটা আছে সেই ফ্যাক্টোরিয়াল আর একটা হয়ে যায়। 10c3 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 10 বাই ফ্যাক্টোরিয়াল 10 মাইনাস 3 ইন্টু এইটা যেটা আছে সেইটা। এইটা ফর্মুলাটা মনে রেখে দেবে, এনপিআর এর ফর্মুলা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, আর এনসিআর এর ফর্মুলা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ইন্টু ফ্যাক্টোরিয়াল r। ঠিক আছে, এনপিআর কখন লিখবো, এনসিআর কখন লিখবো, যখন দেখবে যে কোনো একটা নির্দিষ্ট সংখ্যক বস্তুর মধ্যে থেকে একটা নির্দিষ্ট সংখ্যক বস্তু নিয়ে সাজানোর কথা বলছে তখন পি। আর যদি বলে যে এতগুলো বস্তু আছে এর মধ্যে থেকে এতগুলো নেওয়া যাবে কত রকম ভাবে, সাজানো শব্দটা থাকবে না, সাজানোর শব্দটা থাকবে না। শুধু যদি বলে যে 30 জন আছে তার মধ্যে থেকে 2 জনকে নেওয়া যাবে কত রকম ভাবে, 30 জন আছে তার মধ্যে থেকে 2 জনকে নেওয়া যাবে কত রকম ভাবে, তাহলে হচ্ছে 30c2 এবং তার মান হচ্ছে ফ্যাক্টোরিয়াল 30 বাই ফ্যাক্টোরিয়াল 30 মাইনাস 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2। আর যদি বলতো 30 জন আছে তার মধ্যে থেকে 2 জন নিয়ে সাজানো যাবে কত রকম ভাবে, তাহলে হতো 30p2। বোঝা গেছে, c2 আর p2 কখন হবে, c এবং p যখন সাজানো শব্দটা থাকবে তাহলে জানবে যে পারমুটেশন, আর যদি সাজানো শব্দটা না থাকে শুধুমাত্র নেওয়া যায় কত রকম ভাবে তাহলে p2 এই c2। ঠিক আছে, এইবার ধরো বলল যে 11-এর স্টুডেন্ট আছে, আমি সংক্ষেপে বলছি, একটা সেকশনে ধরো 60 জন স্টুডেন্ট আছে 11-এর,
আর 12-এর স্টুডেন্ট আছে ধরো 50 জন, 11-এর স্টুডেন্ট আছে 60 জন, 12-এর স্টুডেন্ট আছে 50 জন। যদি বলে যে 11-এর এই 60 জনের মধ্যে থেকে 4 জনকে নেওয়া যায় কত রকম ভাবে, 60 জনের মধ্যে থেকে 4 জনকে নেওয়া যায় কত রকম ভাবে, তাহলে কি লিখবো 60C4, এইটা উত্তর। 11-এর স্টুডেন্ট যে 60 জন আছে তার মধ্যে থেকে 4 জনকে নেওয়া যাবে বা 4 জনকে পছন্দ করা যাবে কত রকম ভাবে, তাহলে উত্তর হচ্ছে 60C4। ঠিক আছে। যদি বলতো 11-এর 60 জন স্টুডেন্টের মধ্যে থেকে 4 জনকে নিয়ে বিন্যস্ত করা যাবে কত রকম ভাবে, তাহলে হয়ে যেত 60P4। বা যদি বলতো 11-এর 60 জনের মধ্যে থেকে 4 জনকে নিয়ে সাজানো যাবে কত রকম ভাবে, তাহলেও হতো 60P4। যখনই এই বিন্যস্ত বা সাজানো এই শব্দগুলো থাকবে তাহলেই জানবে পারমুটেশন। আর যদি প্লেন বলে যে নেওয়া যাবে কত রকম ভাবে, তাহলে এইটা। যদি বলে 12-এর 50 জনের মধ্যে থেকে 3 জনকে নেওয়া যাবে কত রকম ভাবে, উত্তর হচ্ছে 50C3। 50 জনের মধ্যে থেকে 3 জনকে নিয়ে যাবে 50C3। ঠিক আছে। এইবার যদি বলে যে 11-এর 60 জনের মধ্যে থেকে 4 জনকে নাও আর 12-এর 50 জনের মধ্যে থেকে 3 জনকে নাও, দিয়ে একটা দল কমিটি করো বা একটা দল তৈরি করো। শুধু 11 নয়, শুধু 12 নয়, 11 এবং 12 মিলে দলটা তৈরি করতে হবে। 11-এর নিতে হবে কতজনকে, 4 জনকে, কতজনের মধ্যে থেকে, 60 জনের মধ্যে থেকে। 12-এর নিতে হবে কতজনকে, 3 জনকে, কতজনের মধ্যে থেকে, 50 জনের মধ্যে থেকে। তাহলে 11-এর 60 জনের মধ্যে থেকে 4 জনকে নেওয়া যাবে 60 জনের মধ্যে থেকে 4 জনকে নিয়ে যাবে 60C4। 12-এর 50 জনের মধ্যে থেকে 3 জনকে নিয়ে যাবে 50C3। তাহলে 11-এর 4 জনকে নিয়ে যায় এত রকম ভাবে, 12-এর 3 জনকে নিয়ে যায় এত রকম ভাবে। তাহলে 11-কেও নেবো এবং 12-এরকেও নেবো না, প্রথম কাজটাও করব, দ্বিতীয় কাজটাও করব। অর্থাৎ 11-এর 4 জন এবং 12-এর 3 জন নিয়ে দল তৈরি হবে, এইটা ইন্টু এইটা, এইটা ইন্টু এইটা। মূল যে ফর্মুলা, যে কোনো একটা কাজ যদি এম রকম ভাবে করা যায়, অপর কাজটা যদি এন রকম উপায়ে করা যায়, তাহলে দুটো কাজ একসঙ্গে এম ইন্টু এন রকম উপায়ে করা যায়। তাহলে 11-এর 4 জনকে নেওয়ার কাজটা করা যায় 60C4। 12-এর 3 জনকে নেওয়ার কাজটা করা যায় 50C3। তাহলে 11-এর 4 জনকে নেবো এবং 12-এর 3 জনকে নেবো, এই দুটো কাজ একসঙ্গে করা যাবে, এইটা ইন্টু এইটা। এইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। তো আরো বেশ কিছু অঙ্ক আমি করব, তার আগে এই উত্তরটা আমায় বলো যে 15C3 আর 15C12, এই যে দুটো 15C3 আর 15C12, এর মধ্যে কার ভ্যালুটা বড় হবে, এইটার মানটা বেশি হবে না এইটার মানটা বেশি হবে, দেখেই বলো। ক্লাসে যখন করানো হয় সরাসরি তখন দেখা হয় 3 রকম মানই বলছে। কেউ বলছে যে এইটা বড়, কেউ বলছে এইটা বড়, কেউ বলছে দুটোই সমান। তোমাদের যারা এই ক্লাসটা দেখছো, তুমি কিছু একটা ভাবছো, যে কেউ কেউ তোমাদের মধ্যে ভাবছে যে এই মানটা বড়, কেউ কেউ ভাবছে এই মানটা বড়, আবার কেউ হয়তো আবার বলতে পারে না বাবু দুটোই সমান বলে দিই, আমার ভাবা হওয়ারই দরকার নেই। উত্তর হচ্ছে যে দুটো ভ্যালুই ইকুয়াল। কারণ কি না, এর মান এমনি দেখো, এন সি আর এর ভ্যালু কি, ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এই দুটোর বিয়োগফল, আর নিচে এইটা। তাহলে এর ভ্যালুটা কি হবে, ফ্যাক্টোরিয়াল 15 বাই ফ্যাক্টোরিয়াল এই দুটোর বিয়োগফল, মানে 15 - 3 12 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3। তাহলে এর ভ্যালুটা এইটা পেলাম। এই ডান দিকের ভ্যালুটা কত পাবো, ফ্যাক্টোরিয়াল 15 বাই ফ্যাক্টোরিয়াল এই দুটোর বিয়োগফল, মানে ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল এই নিচে যেটা আছে সেটা। তাহলে তো বলো এইটার মান আর এইটা দেখো তো দুটো সেম না, এইটার এটা তো একই।
অর্থাৎ এই ভ্যালুটা এবং এই ভ্যালুটা ইকুয়াল, এই দুটো ভ্যালু ইকুয়াল। এইটা কি জন্য আমি বললাম এই কারণে যে তোমরা এইটা যখনই দেখবে এই নিচে দুটোর যোগফল উপরেরটা, তাহলে জানবে যে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা ইকুয়াল। অর্থাৎ 50C1 এর ভ্যালু যা হবে 50C49 ভ্যালুটা তাই হবে, এরও মান যা পাবে এরও মান তাই পাবে। 50C5 এর ভ্যালু যা হবে 50C45 এর ভ্যালু সেম হবে। অর্থাৎ এই যে নিচের দুটোর যোগফল যদি উপরেরটার সঙ্গে সমান হয়, এই নিচেরটা যোগফলটা যদি উপরেরটার সঙ্গে সমান হয়, তাহলে এইটার ভ্যালু ইকুয়াল হয়। অর্থাৎ NCR এর ভ্যালুটা সব সময় NCN-R এই দুটো সেম হয়। এইটাকে বলা হয় পূরক সমবায়, অর্থাৎ কোনো একটা অঙ্ক করতে গিয়ে ধরো আমার আছে তোমার 12C2, পরের লাইনে এই 12C2 এর জায়গায় কেউ যদি রেখে 12C10 এমনি খ্যাক করে ঝগড়া করে উঠবে তা নয়, কারণ এইটার জায়গায় কেউ এটা লিখতেই পারে, কারণ 12C2 এর ভ্যালু যা হবে 12C10 এর ভ্যালু তাই হবে। এইটা ক্যালকুলেশন করে তুমি যা পাবে এটা ক্যালকুলেশন করে তাই পাবে। তাহলে এর জায়গায় যদি কেউ এটা লেখে, ঝগড়া যে করবে সে বোকা। বুঝতে পেরেছ? আমার কোনো অঙ্কের প্রয়োজনে যদি এইরকম আমায় পরিবর্তন করে এই নিচের মানটা এইটা থেকে বিয়োগ করে আমায় লিখতে হয়, তাহলে আমি লিখব, কারণ ওই ভ্যালুগুলো ইকুয়াল হয়। এইটাকে বলা হয় পূরক সমবায়। ঠিক আছে, এইবার ধরো এরকম একটা অঙ্ক দিল যে 20C(x+2) equal to 20C(5-x) এইটা দিয়ে বললো x সমান কত। এইটা সমান এইটা হয়েছে, দিয়ে আরেকটু জটিল করছি, দিয়ে বললো যে 20C(x) এইটা সমান কত। এইটা সমান এইটা বলে দিয়েছে, এইটা দিয়ে দিয়েছে, দিয়ে এইটা জানতে চেয়েছে। যখনই এইটা সমান এইটা বলে দিয়েছে, দেখো উপরেরটা ভ্যালুটা সেম আছে, এই দুটো মান কি সেম? এই দুটো মান সেম নয়। এইটা হচ্ছে x+2, এটা 5-x। তাহলে এইটা থেকে আমি নিশ্চয়ই বুঝতে পারছি, তার মানে যেহেতু এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সমান, তার মানে এই নিচের দুটোর যোগফলটা উপরের সঙ্গে সমান হবে। কারণ যদি এইটা যে NCR সমান NCR' হয়, এই দুটো যদি এইটা আর এইটা যদি সমান হয়, তাহলে এখান থেকে দুটো ঘটনা ঘটতে পারে। এক নম্বর হচ্ছে R সমান R' হতে পারে, এটা একটা, অথবা 2 নম্বর যে R+R' সমান N হতে পারে। এই দুটো কেসের কোনো একটা ঘটবে, হয় এই দুটো হুবহু সেম, অথবা এই দুটোর যোগফল উপরেরটার সঙ্গে সমান, এই দুটোর কোনো একটা হবে। তো এখন আমি দেখতে পাচ্ছি এই দুটো কি হুবহু সেম নয়। তাহলে নিশ্চয়ই আমি কি বলতে পারবো? আমি বলতে পারবো যে এই দুটোর যোগফল এইটা হবে, অর্থাৎ x+2 সমান এই প্লাস এটা ভুল লিখেছি, এটা ধরো এটা 2x করে দিলাম, তাহলে কেটে যাচ্ছে এক্সটা। 2x+2 প্লাস 5-x ইকুয়াল টু 20, এইটা প্লাস এইটা ইকুয়াল টু 20। তাহলে এই দুটো ইয়ে করলে কথা হচ্ছে x আর 5 আর 2 7 সমান কত 20 - 7, তাহলে x সমান কত 13।
এক্স এর মান পেয়ে গেলাম 13। এইবার আমায় বার করতে দিয়েছে 20cx, তাহলে আমার যে ভ্যালুটা বার করতে দিয়েছে 20cx, এক্স মানে কত পেয়েছি 13, তাহলে এইটার ভ্যালু কত ফ্যাক্টরিয়াল 20 বাই ফ্যাক্টরিয়াল এইটা মাইনাস এইটা মানে ফ্যাক্টরিয়াল 7 ইন্টু ফ্যাক্টরিয়াল 13। এটা ক্যালকুলেশন করলে যা হবে সেটা অ্যান্সার। বোঝা গেল? তাহলে এই রকম যখন দুটো ভ্যালু ইকুয়াল দেবে তাহলে জানবে হয় এই নিচের দুটোর ভ্যালু ইকুয়াল, আর যদি এরা ইকুয়াল না হয় তাহলে এই দুটোর যোগফলটা উপরের সঙ্গে সমান হবে। যে এইটা সমান যদি এইটা বলে দিত, এইটা সমান যদি এইটা ধরো 6 বলে দিয়েছে, দিয়ে বললো 20cx ভ্যালু বার করো, 20cx ভ্যালু বার করো, তাহলে এইটা সমান যদি এইটা বলে দিত তাহলে কি হতো না, নিশ্চয়ই এইটা আর এইটা সমান, তাহলে 2x প্লাস 2 ইকাল টু 6 বা 2x ইকাল টু 4 বা x ইকাল টু 2, তাহলে x এর মান 2 পেয়ে গেলাম, 20c2 পেয়ে যেত। দুটো কেস হতে পারে, এইটার সঙ্গে এইটার সমান হতে পারে, অথবা 2x প্লাস 2 প্লাস 6 ইকাল টু 20 বা 2x ইকাল টু কত 8, 20 থেকে 8 বাদ দিলে 12, তা x সমান 6। তাহলে x এর দুটো মান হতে পারে, যদি এইটার সঙ্গে এইটার সমান হয় তাহলে x সমান 2, তখন 20cx একরকম মান বেরোবে, অথবা এইটা প্লাস 6 মানে এইটা প্লাস এইটা ইকাল টু 20 করে x এর মান 6 বেরোলো, তখন 20cx মানে 20c6, অর্থাৎ এই অঙ্কটার দুটো অ্যান্সার বেরোবে। এইটার সঙ্গে এইটার সমান অর্থ হচ্ছে তুমি এখান থেকে কেউ একদম ফাইনাল সিদ্ধান্তে আসতে পারবে না যে এইটার সঙ্গে এইটা হুবহু সমান হতে পারে, এইটার সঙ্গে এইটা সমান হলেও হবে, অথবা এই দুটোর যোগফল উপরেরটার সঙ্গে সমানও হলেও হবে। তাহলে দুটো কেস করবে, দুটো থেকে এক্স এর মান বার করবে, সেই এক্স এর মান ওখানে বসিয়ে দেবে, তাহলেই মান পাবে। ঠিক আছে, এইটাকে বলা হয় পূরক সমবায়। আমি কিন্তু এটা অঙ্কের ক্ষেত্রে কাজে লাগাবো কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে, এবং তোমরাও সেটা কাজে লাগাবে, আচ্ছা, সামনাসামনি ক্লাস হলে বেশ মজা করে পড়ানো যায় এগুলো, কিন্তু এখন পাচ্ছি না, কিছু করার নেই। আমি একটা কোশ্চেন করি যে দশভুজের শীর্ষবিন্দু কতগুলো আছে, একটা দশভুজের শীর্ষবিন্দু কতগুলো আছে, সবাই উত্তর দেয় 10টা আছে। স্যার দশভুজের শীর্ষবিন্দু 10টা আছে। আমি বলি দশভুজের বাহু কটা, তখন বলে 10টা। বলে একটা বাহুর শীর্ষবিন্দু কটা থাকে, একটা বাহুর শীর্ষবিন্দু কটা থাকে, বলে দু সাইডে দুটো থাকে স্যার। তাহলে একটা বাহুর যদি দুটো থাকে তাহলে 10টা বাহু আছে, তাহলে কতগুলো শীর্ষবিন্দু হবে, তখন একটু চুপ করে যায়, কি বলছেন স্যার, কি বলছেন স্যার। যেমন স্কুলে আমি 7-8 ছেলেদের মাঝে মাঝে হয়তো প্রশ্ন করি যে একটা ত্রিভুজের কোণ কতগুলো আছে, তাহলে স্যার 3টে। আমি বললাম যে একটা ত্রিভুজের কোণ কটা, 3টে, দিয়ে আমি এরকম একটা ত্রিভুজ আঁকি, আমি বললাম এখানে এই যে ইয়ে করে কটা কোণ তৈরি হয়েছে, বলে 4টে, তাহলে একটা ত্রিভুজের মোট কটা কোণ, তখন বলে হ্যাঁ স্যার 12টা। একটা ত্রিভুজের স্যার 12টা কোণ আছে, ত্রিভুজের 12টা কোণ আছে কি? এইগুলো যতই আমি ঘাবড়ে দিই বা যতই আমি কনফিউশন করে দেওয়ার চেষ্টা করি, যে সঠিক জানে সে কিন্তু বলবে ত্রিভুজের কোণ 3টি। জেনারেলি কোণ বলতে আমরা এই অন্তঃকোণগুলোকেই বুঝি। তেমনি একটা দশভুজের বাহু আছে 10টা ঠিকই, প্রত্যেক বাহুর দুটো মাথায় দুটো শীর্ষবিন্দু আছে, এই কথাটাও সত্যি। তাই বলে 10টা বাহু আর একটা বাহুর দুটো শীর্ষবিন্দু মানে দশভুজের যে 20টা শীর্ষবিন্দু থাকবে তা নয়। দশভুজের শীর্ষবিন্দু 10টাই হবে, যেভাবেই যেই কোশ্চেন করুক, যেভাবেই তোমায় কনফিউশন করে দিক, তুমি যদি সঠিক জানো তুমি কিন্তু তোমার উত্তরে স্থির থাকবে। ঠিক আছে, তো দশভুজের শীর্ষবিন্দু 10টা আছে। এইবার আমি কোশ্চেন করি যে একটা বহুভুজের কর্ণ কাকে বলে, একটা বহুভুজের কর্ণ কাকে বলে, এইটা বেশ মজার। একটা বহুভুজের কর্ণ কাকে বলে, তখন বেশিরভাগ জন বলে, তোমাদেরও মাথায় আসছে, যে দুটো বিপরীত শীর্ষবিন্দু যোগ করলে যে রেখাটা পাওয়া যায় তাকে বলা হয় কর্ণ। দুটো বিপরীত শীর্ষবিন্দু যোগ করে যে রেখাটা পাওয়া যায় তাকে বলা হয় কর্ণ। আসলে
মাধ্যমিক পর্যন্ত আমরা চতুর্ভুজ নিয়েই সর্বোচ্চ কারবার করেছি। চতুর্ভুজের বেশি আমরা ছবি টবি আঁকি খুব কম এঁকেছি বা আঁকিনি বললেই চলে। ওই জন্য চতুর্ভুজের ধারণাটা কি সে বলে দেয়। যখনই সে এই উত্তরটাও দেয় যে বিপরীত শীর্ষবিন্দু, তখন আমি এইরকম একটা ছবি আঁকি যে এইটা 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 ধরো এইটা বললাম, একটা পঞ্চভুজ এঁকে দিলাম, দিয়ে বললাম এই শীর্ষবিন্দুর জন্য তাহলে বিপরীত কোনটা, বিপরীত দিকে তো কেউ নেই, বিপরীত দিকে তো এর সোজাসুজি বিপরীত দিকে তো কেউ নেই। তখন না এইদিকে, আমি বললাম এইদিকে, এই দিকেরটা হবে না, বলে হ্যাঁ স্যার হবে। তাহলে কোনটা বিপরীত? তাহলে যদি আমি এইটা আবার তখন বলে যে দুটোই হবে, তখন আবার এইরকম করে দিই যে ষড়ভুজ করে দিই, দিয়ে বললাম তাহলে নিশ্চয়ই এইবার এইটার সঙ্গে শুধু এইটাই কর্ণ হবে। তখন বলে না স্যার এটাও হবে এটাও হবে, তাহলে বিপরীত মানে এটা কি? তখন দেখো আবার তখন বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে বলার চেষ্টা করে। কর্ণের সংজ্ঞা, কর্ণ কাকে বলে? মজা করে বলি কর্ণ কাকে বলে, প্রশ্ন এলে তুমি বলবে কুন্তির ছেলেকে বলে কর্ণ। তাই হবে কি, কর্ণ কাকে বলে? সংজ্ঞা এমন হবে যে যেই সেটা বলুক বা দেখুক তিনি যেন একদম সঠিক বুঝতে পারেন। মানে এমন নয় যে তুমি সংজ্ঞা এমন বললে যেটা বোঝানোর জন্য তোমাকে আবার খাতার সঙ্গে যেতে হবে, এই রকম সংজ্ঞা দিলে চলবে না। তুমি এমন সংজ্ঞা দেবে তখন বোঝানোর জন্য এই বা এটা না স্যার ওইটা ওইটা, তার মানে অত কথা বলার কি আছে? খাতায় তো তুমি তখন ওই রকম গিয়ে বলতে পারো না ওইটা ওইটা ওইটা। সংজ্ঞা এমন হবে যে সংজ্ঞাটা থেকে যে পড়বে বা যিনি দেখবেন তিনি সঠিক বুঝতে পারবেন, তাকে আর এক্সট্রা গিয়ে বোঝাতে হবে না। ঠিক আছে? তাহলে কর্ণ কাকে বলে বহুভুজের? আমিই বলে দিচ্ছি, কর্ণ হচ্ছে যে একটা বহুভুজের পাশাপাশি দুটো শীর্ষবিন্দু ছাড়া অন্য যে কোনো দুটো শীর্ষবিন্দু যোগ করলে যে রেখা পাওয়া যাবে তাকে বলা হয় কর্ণ। কি বললাম? একটা বহুভুজের তো অনেক শীর্ষবিন্দু আছে, পাশাপাশি দুটো শীর্ষবিন্দু নেওয়া যাবে না, বাকি যে কোনো দুটো শীর্ষবিন্দু যোগ করে যে রেখা পাবে সেটাই কর্ণ। দেখো এইটা যদি আমি সংজ্ঞাটা বলি, কাউকে কি আর কোথাও গিয়ে বুঝিয়ে বলে আসতে হবে? যদি ধরো এই শীর্ষবিন্দুর জন্য যদি কর্ণ আঁকতে চায়, তাহলে কি বলেছি, পাশাপাশি দুটো শীর্ষবিন্দু নেওয়া যাবে না, তাহলে এই শীর্ষবিন্দুর জন্য এটা নেওয়া যাবে না, এটা নেওয়া যাবে না, তাহলে বাকি এইটার সঙ্গে এইটা যোগ করে এটা কর্ণ হবে, এটা কর্ণ হবে, এটা কর্ণ হবে। তাহলে এই শীর্ষবিন্দুর জন্য আর কোনো কর্ণ পাবে? এই শীর্ষবিন্দুর জন্য দেখো তিনটেই পাবে, তাহলে এই শীর্ষবিন্দুর জন্য তিনটে পেলাম। এইবার যদি এই শীর্ষবিন্দুর জন্য এইটার জন্য তিনটে পেলাম, ধরো এইটার জন্য কটা পাচ্ছি দেখো, এইটার জন্য যখন কর্ণ নেবো তখন এইটা নেওয়া যাবে না, এইটা নেওয়া যাবে না, তাহলে এইটা একটা দুটো, এই একটা তিনটে, তাহলে এই শীর্ষবিন্দুর জন্য তিনটে পেলাম। হয়েছে? এই শীর্ষবিন্দুর জন্য এইটার জন্য দেখো, তাহলে এইটা নিতে পারবো না এইটা, কারণ পাশাপাশি দুটো নিলে সেটাকে কর্ণ হবে না, সেটা বাহু হয়ে যাবে। তাহলে এই দুটো না নিলে তোমার এইটা অলরেডি নেওয়া হয়ে গেছে, এই যে আঁকা আছে মানে এইটা নেওয়া হয়ে গেছে, এই একটা হতে পারে একটা, এই একটা দুটো, তাহলে নতুন করে এই শীর্ষবিন্দুর জন্য আরো দুটো পেলাম। এই শীর্ষবিন্দুর জন্য দেখো এইটার এইটা বাদ দিলে এইটা নেওয়া হয়ে গেছে, এইটা নেওয়া হয়ে গেছে, যে দাগ আছে এইটা নেওয়া হয়নি, তাহলে এইটা একটা, তাহলে এইটার জন্য একটা পেলাম। এইটার জন্য দেখো এইটা নেওয়া হয়ে গেছে, এটা নেওয়া হয়ে গেছে, এটা নেওয়া হয়ে গেছে, তাহলে এটার জন্য পেলাম না। এটার জন্য এই দুটো বাদ দিয়ে এইটা নেওয়া হয়ে গেছে, এটা নেওয়া হয়ে গেছে, এটা নেওয়া হয়ে গেছে, এটাও শূন্য। তাহলে মোট কতগুলো কর্ণ পেলাম একটা ষড়ভুজের? 3 আর 3 6, 7, 8, 9, একটা ষড়ভুজ, 1 2 3 4 5 6 ষড়ভুজের, একটা ষড়ভুজের কর্ণ পেলাম 9টা। একটা ষড়ভুজের কর্ণ পেলাম 9টা। একটা ষড়ভুজের কর্ণ পেলাম 9টা। তোমরা মাধ্যমিকে বহুভুজের কর্ণের সংখ্যার একটা ফর্মুলা তোমরা শিখেছিলে, কারো কারো ফর্মুলাটা মনে আছে, কারো কারো মনে নেই, ভুলে গেছো, কিন্তু জানো যে একটা ফর্মুলা এরকম কেমন একটা ছিল, বাহুর সংখ্যা দিয়ে কিরকম একটা ছিল। আবার কারো কারো মনে আছে। ফর্মুলাটা কি ছিল? বাহু ইন্টু বাহু -3/2, বাহু ইন্টু বাহুর সংখ্যা -3/2। তাহলে ষড়ভুজের বাহু কটা? 6 ইন্টু 6 - 3/2। এইটা বাহু ইন্টু বাহু -3,
অর্থাৎ ফর্মুলাটা লিখেছিলে তুমি n-3/2, এইটা ছিল ফর্মুলা, যেখানে nটা ছিল বাহুর সংখ্যা। চতুর্ভুজের বেলায় n এর মান 4, পঞ্চভুজের বেলায় n এর মান 5, ষড়ভুজের বেলায় n এর মান 6, দশভুজের বেলায় n এর মান 10, দশভুজের জন্য যা একই, দশভুজা বলে কিছু নেই, তো দশভুজের জন্য n এর মান 10। তো ষড়ভুজের জন্য দেখো মিলছে কিনা, 9টা পেয়েছিলাম, এটা 6 3/2, তার মানে 6, এটা কত 3, 3 6 18/2 মানে 9, দেখো মিলে গেল। এখন প্রশ্ন হচ্ছে এইটা আমি কোথা থেকে পেলাম, এই জিনিসটা আমি কোথা থেকে পেলাম? এটা কি ওহির মাধ্যমে এসেছিল? তোমরা তপস্যা করছিলে বা ধ্যান করছিলে, দিয়ে তারপর ফেরেশতা এসে তোমার ওহির মাধ্যমে জানিয়ে গেল? বা যিনি এটা বললেন তাকে কি ওহির মাধ্যমে জানিয়েছিল? কিভাবে পেলো এটা n-3/2? সেইটা আজকে দেখাবো তোমাদের। যে একটা n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা কতগুলো হবে? n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা কতগুলো হবে? n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা কতগুলো হবে? তাহলে n সংখ্যক বাহু আছে, তাহলে n সংখ্যক বাহু আছে, এরকম ধরা আছে, এরকম ধরা আছে। তাহলে n সংখ্যক বাহু আছে মানে তাহলে কটা বাহু আছে? n খানা বাহু। তাহলে n খানা যদি বাহু থাকে তার শীর্ষবিন্দু কতগুলো থাকবে? 1 2 3 4 করে যতগুলো বাহু থাকবে ততগুলো তার শীর্ষবিন্দু থাকবে। তাহলে মোট শীর্ষবিন্দু কতগুলো? n খানা। n খানা বাহু থাকলে তার শীর্ষবিন্দু দেখো n খানা হবে। ঠিক আছে, এই যে n খানা শীর্ষবিন্দু, এর মধ্যে থেকে দুটো করে বিন্দু নেওয়া যায় কত রকম ভাবে? না, n খানার মধ্যে থেকে দুটো নেওয়া যায় কত? nc2। এটা নিয়ে কোনো অসুবিধা নেই। n খানা বিন্দু আছে, তার মধ্যে থেকে দুটো বিন্দু নেওয়া যায় বা চয়েস করা যায়, সেটা nc2। ঠিক আছে, এইবার এই যে দুটো করে বিন্দু চয়েস করলাম, এর মধ্যে সবাই কর্ণ হবে না। এর মধ্যে কিছু কিছু দেখো, এই যদি পাশাপাশি, আমি যখন দুটো বিন্দু চয়েস করেছি কোনো শর্ত দিইনি, আমি বলেছি মোট n খানা বিন্দুর মধ্যে থেকে দুটো বিন্দু নেওয়া যায় nc2 প্রকারে। এর মধ্যে এই পাশাপাশি দুটো বিন্দু কখনো কখনো নিয়েছে, এই কেসগুলো আছে এর মধ্যে। যেমন এইটার সঙ্গে এটা নেওয়া যায়, এটার সঙ্গে এটা নেওয়া যায়, এটার সঙ্গে তেমনি এটাও তো নেওয়া যায়। অর্থাৎ সব কেসগুলো এর মধ্যে আছে। অর্থাৎ n খানা বিন্দুর মধ্যে থেকে দুটো বিন্দু নিয়ে মোট সরলরেখা পাওয়া যায় nc2। এর মধ্যে n খানা সরলরেখা হচ্ছে এই বহুভুজের বাহু, যারা কর্ণ নয়। n খানা এই যে বহুভুজ, তার মধ্যে n খানা আছে দেখো বাহু, এরা কর্ণ নয়। তাহলে ওই বাহুর সংখ্যা কটাকে বাদ দিলে বাকি সরলরেখাগুলো কি হবে? কর্ণ। মোট n খানা বিন্দুর মধ্যে দুটো নিয়ে মোট সরলরেখা পাওয়া যাবে nc2। এর মধ্যে বাহু থাকবে কতগুলো? ওই ন্যাড়া থাকবে কতগুলো? n খানা। ত্রিভুজের যেমন বাহু 3টে, চতুর্ভুজের 4টে, দশভুজের 10টা, পঞ্চভুজের 5টা। তাহলে এই যে n বহুভুজ আছে, এই এতগুলো সরলরেখা, তার মধ্যে এই এতগুলো সরলরেখার মধ্যে এই পাশাপাশি এই সরলরেখাগুলো যেমন আছে, এগুলো আছে, এগুলো আছে, এগুলো আছে, সবই আছে, পাশাপাশিও আছে, আবার এইগুলো আছে, সবগুলো আছে। তাহলে পাশাপাশি এগুলো, সেইগুলো হচ্ছে বাহু। অর্থাৎ ওই বাহুর সংখ্যাটা যদি বাদ দিয়ে দিই, তাহলে যে কটা পড়ে থাকবে তারা বাহু নয়, তেমনই তারা কর্ণ। ঠিক আছে, অর্থাৎ n খানা শীর্ষবিন্দু বিশিষ্ট বহুভুজের বা n খানা বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা nc2 - n। এখন nc2 এর ভ্যালু কত? ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল এইটা মাইনাস এইটা, মানে n-2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 - n। এইটাকে দেখো লেখা যাবে n-1 ইন্টু ফ্যাক্টোরিয়াল n-2 বাই ফ্যাক্টোরিয়াল n-2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 - n। তাহলে এইটা কেটে গেল, তাহলে রইল কত? n-1 বাই ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 - n। তাহলে 2 লসাগু হলো দেখো, তাহলে কত? n² - n আর এইটা -2n। তাহলে n² - 3n/2, n কমন নিলে n - 3/2।
n ইন্টু n মাইনাস 3/2। এটাই তোমরা ফর্মুলা হিসাবে মনে রেখেছিলে মাধ্যমিকে, যে বাহুর সংখ্যা মাইনাস 3/2। ঠিক আছে, n খানা বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা nc2 মাইনাস n। যদি বলে যে দশভুজের কর্ণের সংখ্যা নির্ণয় করো, তাহলে তুমি কি লিখবে? উত্তরটা লিখবে যে দশভুজের মোট শীর্ষবিন্দু আছে 10খানা, এর মধ্যে থেকে দুটো শীর্ষবিন্দু চয়েস করা যায় বা নেওয়া যায় 10c2 প্রকারে। অতএব এতগুলি সরলরেখা পাওয়া যাবে, যার মধ্যে 10টি থাকবে দশভুজের বাহু, বাকিগুলি কর্ণ। অতএব কর্ণের সংখ্যা 10c2 মাইনাস 10। ওটা এইটা। ঠিক আছে, তাহলে কর্ণের সংখ্যা ফর্মুলাটা কি করে এলো সেইটা দেখালাম। তুমি এই ফর্মুলাটা মাধ্যমিকে মনে রাখবে, যদি বার করতে যায় তাহলে এইভাবে করবে, আর যদি না হয় তাহলে এমনি ফর্মুলা হিসেবে এটাকে ইউজ করতে পারো, ফর্মুলা হিসেবে ইউজ করতে পারো। এইবার আর একটা ফর্মুলা, এই ফর্মুলাটা খেয়াল করো, NCR প্লাস NCR মাইনাস 1 সমান n প্লাস 1CR। এই ফর্মুলাটা অনেক সময় প্রমাণ করতেও দেয়, আবার অনেক অঙ্কে এমনি তুমি এই ফর্মুলা হিসাবে এটাকে ইউজ করবে। এইটা আমি দেখাবো যে কি করে এইটা আসছে। তো আগে ফর্মুলাটার বিশেষত্ব দেখো, যে এই উপরের সংখ্যাগুলো সেম থাকবে n দুটোই n, আর এই নিচের এই দুটোর মধ্যে তফাৎ হবে 1। তফাৎ কি বললাম? 1-এর তফাৎ হবে, অর্থাৎ একটা r হলে একটা r মাইনাস 1। তাহলে ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাবে। উপরের সংখ্যা দুটো সেম আর নিচের সংখ্যাগুলোর মধ্যে তফাৎ হতে হবে কত? 1। অর্থাৎ 10c3 আর 10c, এইখানে যদি 4 থাকে তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, এখানে যদি 2 থাকে তাহলেও ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। 10 উপর সংখ্যা দুটো সেম হতে হবে, নিচের এই দুটোর মধ্যে তফাৎ হতে হবে 1-এর তফাৎ হতে হবে। অর্থাৎ এই 3-র জন্য এখানে যদি 4 থাকে তাহলেও ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে, 2 থাকলেও ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে। কিন্তু এখানে 3 এইখানে যদি 5 থাকে তাহলে এদের মধ্যে তফাৎ হয়ে যাচ্ছে 2, তাহলে আর ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাবে না, ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাবে না। মনে থাকবে, ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে যদি উপরের সংখ্যা দুটো সেম হয়, নিচের মধ্যে তফাৎ যদি 1 হয়, অর্থাৎ এইটা যদি 4 হয় তাহলেও অ্যাপ্লাই করা যাবে, আর 2 হলেও অ্যাপ্লাই করা যাবে। ফর্মুলাটা কি বলছে? এই দুটোর মধ্যে যেটা ম্যাক্সিমাম সেইটা হবে, এই দুটোর মধ্যে যেটা ম্যাক্সিমাম সেইটা হবে। অর্থাৎ এই দুটোর মধ্যে ম্যাক্সিমাম কত? 4, আর উপরে 1 বেড়ে যাবে। এইটা হচ্ছে ফর্মুলা, এইটা হচ্ছে ফর্মুলা। 10c3 10c4, তাহলে 10টা হয়ে যাবে 11, আর এদের মধ্যে সর্বোচ্চ যেটা সেইটা হবে। এইটা যদি 2 থাকতো তাহলে অ্যান্সার কি হতো? উপরটা 1 বেড়ে গিয়ে 11 হতো, আর এই দুটোর মধ্যে সর্বোচ্চকে 3, তাহলে তখন অ্যান্সার হতো 3। এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে এই ফর্মুলাটা বোঝা গেল যে NCR আর NCR মাইনাস 1, তাহলে n প্লাস 1CR। কি করে এলো এই ফর্মুলাটা আমি প্রমাণটা করছি। আপাতত ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই হবে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এই ফর্মুলাটা প্রমাণ এই জন্যে করছি যে পরীক্ষার সময় এই ফর্মুলাটাও প্রমাণ আসে কখনো কখনো। তো NCR লেফট হ্যান্ড সাইডটা নিয়ে করছি, NCR মাইনাস 1 এইটা। তাহলে এর ভ্যালুটা কত দেখো, NCR মানে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল কত? n মাইনাস r ইন্টু ফ্যাক্টোরিয়াল r। এইটা মানে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস এইটা n মাইনাস r প্লাস 1 বাই এইটা। বলো, এটা জাস্ট ভেঙে লিখেছি, কারো কোনো অসুবিধা আছে কিনা বলো, কারো কোনো অসুবিধা আছে কিনা বলো। ঠিক আছে, এইবার এইটা ফ্যাক্টোরিয়াল n, এই দুটোর মধ্যে কে বড়? এই দুটোর মধ্যে দেখো এইটা বড়, এইটা n মাইনাস r, এইটা n মাইনাস r প্লাস 1, তাহলে এইটাকে আমি ভাঙবো। আচ্ছা, এই দুটোর মধ্যে এইটা যেমন আছে লিখলাম n মাইনাস r,
এই দুটোর মধ্যে কে বড়, আর 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 মাইনাস ওয়ানের মধ্যে? দেখো নিশ্চয়ই আরটা বড়, আর মাইনাস ওয়ান মানে একটু ছোট, এক কমেছে। তাহলে এইটাকে আমি ফ্যাক্টোরিয়ালটাকে ভাঙছি, এইটাকে লিখছি আর ইন্টু ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান প্লাস এইটা ফ্যাক্টোরিয়াল এন যেমন আছে আছে, এইটাকে ভাঙছি এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। দেখো এইটা ভাঙলে এইটা হলো, আর এইটা যেমন আছে লিখলাম ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান। কেন এটা করলাম? যাতে কমন নিতে পারি। এইটা দেখতে পাচ্ছি দুটোই আছে, কমন চলে যাবে। এই দুটোর মধ্যে এ বড় আছে, ওই জন্য এইটাকে ভেঙে দিলাম, এইটা ইন্টু এইটা, যাতে করে এইটা আমি কমন নিতে পারি। এই দুটোর মধ্যে দেখতে পাচ্ছি এ বড় আছে, ওই জন্য এইটাকে ভাঙলাম আর আর মাইনাস ওয়ান, যাতে এই আর মাইনাস ওয়ানটা দুটো থেকে কমন নিতে পারি। তাহলে এবার কমন নাও। কমন নিলে কি হচ্ছে, ফ্যাক্টোরিয়াল এনটা কমন গেল উপর থেকে, নিচে থেকে এইটা দেখো কমন গেল ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, আর এইটা দেখো দুটোর মধ্যেই আছে, তাহলে ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান, এটা কমন গেল। তাহলে পড়ে রইল কত, এইটা চলে গেছে, এটা চলে গেছে, এটা চলে গেছে, তাহলে ওয়ান বাই আর এখানে পড়ে রয়েছে, প্লাস এইটা গেছে, এইটা গেছে, এইটা গেছে, তাহলে এখানে কত, এন মাইনাস আর প্লাস ওয়ান সমান ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান ইন্টু, এটা লসের কত হবে, আর ইন্টু এন মাইনাস আর প্লাস ওয়ান, তাহলে ওয়ান ইন্টু এইটা আর এইটা, তাহলে এন মাইনাস আর প্লাস ওয়ান প্লাস আর। ঠিক আছে, লসও করলাম, এই মাইনাস আর প্লাস আর কেটে যাবে, তাহলে পড়ে থাকবে এন প্লাস ওয়ান ইন্টু ফ্যাক্টোরিয়াল এন বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আর কত, আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আর আর এন মাইনাস আর প্লাস ওয়ান। দেখো এইটা এই দুটো মিলে দেখো ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান হবে, ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান হবে, ফ্যাক্টোরিয়াল এন তার সঙ্গে আর একটা টার্ম, ওর পরের টার্মটা। ঠিক আছে, 1 2 3 4 করে এন পর্যন্ত এসছে, তার আগে কত আছে, এন প্লাস ওয়ান, সেইটা, তাহলে ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান হয়ে গেল। এন মাইনাস আর আর এইটা, এইটার সঙ্গে এইটা মিলে কত হচ্ছে, এইটা ভেঙেই যেমন পেয়েছিলাম, এই দুটো জুড়ে দিলে কত হচ্ছে, ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর প্লাস ওয়ান। তেমনি এই দুটো জুড়ে দিলে কি হচ্ছে, আর 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 মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আর। এইটা কি দেখো লেখা যাবে, এইটা সমান এন প্লাস ওয়ান সি আর। এইটা মানে যে ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান, ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান মাইনাস আর, এই যে এন প্লাস ওয়ান মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আর, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড চলে এলো, রাইট হ্যান্ড সাইড চলে এলো ওয়ান। ঠিক আছে, তাহলে এই প্রমাণটা যদি আসে তাহলে এইটা করবে, যেমনভাবে করলাম বইয়েও করে দেওয়া আছে, দেখে নেবে। আর এমনি অন্যান্য অঙ্কের ক্ষেত্রে তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করবে। ফর্মুলা অ্যাপ্লাই করতে গেলে বলে দিলাম কন্ডিশন কি, উপরের সংখ্যাটাকে সেম হতে হবে আর নিচের সংখ্যাগুলোর মধ্যে তফাৎ হতে হবে এক। উপরের সংখ্যাটা সেম হতে হবে, নিচের সংখ্যাগুলোর মধ্যে তফাৎ হতে হবে এক, এবং ভ্যালুটা কি হবে না, উপরের সংখ্যাটা এক বেড়ে যাবে আর নিচেরটা কি হবে, যে দুটোর ওই দুটো সংখ্যার মধ্যে যেটা বড় সেইটা হবে। নিচে হচ্ছে যে দুটো বড়, যে দুটো সংখ্যা আছে তাদের মধ্যে যেটা বড় সেইটা হবে। তো এই টাইপের অঙ্ক একটা, দাঁড়াও দেখি একটা বইয়ে একটা অঙ্ক দেখি, একটা অঙ্ক করলে আরো একটু ইয়ে হবে। একটা অঙ্ক যদি করি, এই অঙ্কটা দেখো, 45 একটু বড় হবে, 45C8, 45C8 প্লাস সামেশন আর ইকাল টু 1 to 7, সামেশন আর ইকাল টু 1 to 7 কত, 52 মাইনাস RC7, 52 মাইনাস RC7 প্লাস কে ইকাল টু 1 to 5, সামেশন কে ইকাল টু 1 to 5 কত, 57 মাইনাস KC, 57 মাইনাস KC
50 মাইনাস কে, 50 মাইনাস কে, এইটা সমান দেখাতে বলেছে কত, 57C8, 57C8, এইটা ধরো প্রমাণ করতে দিয়েছে, এইটা প্লাস এইটা প্লাস এইটা সমান এইটা, এটা দেখাতে বলেছে। তো এই অঙ্কটা কি করে করব? প্রথমে এই যে চিহ্নটা, এই সামেশান, এই চিহ্নটাকে বলা হয় সামেশান। এই চিহ্নটার অর্থ বুঝতে হবে। এই চিহ্নটার অর্থ হচ্ছে এই যে এখানে r = 1 to 7 বলেছে, তার মানে এই r এর জায়গায় 1 বসাবে, যে মানটা হলো তার সঙ্গে প্লাস r এর জায়গায় 2 বসাবে, প্লাস r এর জায়গায় 3 বসাবে, করতে করতে আর কতদূর পর্যন্ত বসাতে হবে, r এর মান 7 পর্যন্ত। ঠিক একই রকমভাবে এইখানে যেখানে কে পাবে, কে এর জায়গায় প্রথমে 1 বসাবে, যেটা হলো প্লাস কে এর জায়গায় 2, প্লাস কে এর জায়গায় 3, কতদূর বসাতে হবে, কে এর জায়গায় 5 বসাতে হবে। অর্থাৎ প্রথম হচ্ছে সামেশনটাকে আগে ভেঙে নাও। আচ্ছা, এইটা আমি মুছে দিচ্ছি, এই কটা মুছে দিচ্ছি, কারণ এইটা একটু বড় জায়গা লাগবে, আমি গোড়া থেকে করলে সুবিধা হবে, নাহলে হিজিবিজি লাগবে। এই কটা মনে রাখবে। এনপিআর এর মান আগে থেকে আমরা জানতাম, এনসিআর এর মান, শুধু এইখানে একটা ফ্যাক্টরিয়াল আর এক্সট্রা হয়েছে। এনসিআর এর এনসিআর আর এনসিএন মাইনাস আর পূরক সমবায়, এটা মনে রাখবে। আর এই ফর্মুলাটা, এইটা মনে রেখে দেবে। এইবার এই অঙ্কটা দেখো, এইটা তাহলে লেফট হ্যান্ড সাইড সমান কত, 45C8, 45C8 প্লাস আর এর জায়গায় প্রথমে 1 বসাও, 52 মাইনাস 1 মানে 51, 51C7, আর এর জায়গায় 2 বসালে 50C7, তারপরে 49C7 প্লাস 48C7 প্লাস 47C7 প্লাস 46C7, 1 2 3 4 5 6, আর একটা হবে দেখো 45C7। আর এর জায়গায় যখন লাস্টে 7 বসালাম, 52 থেকে 7 বাদ গেলে কথা হয় 45C7, আর 7 পর্যন্ত বসাতে বলেছে। প্লাস এইবার কে জায়গায় 1 বসালে কত হচ্ছে, 57 মাইনাস 1 মানে 56C, 50 মাইনাস 1 49, প্লাস 55C 48, প্লাস 54C 47, প্লাস 53C 46, 1 2 3 4, আর একটা হবে দেখ, প্লাস আর এর জায়গায় কে জায়গায় 5 বসালে 52C 45। এইটা দেখো, এই জায়গাটা ক্লিয়ার কিনা, এইটা যেমন আছে লিখেছি, এইটা আর এর জায়গাতে 1 বসিয়েছি, প্লাস আর এর জায়গায় 2 বসিয়েছি, প্লাস আর এর জায়গায় 3 4 5 6 7 পর্যন্ত বসিয়ে এইটা পেয়েছি। এবার কে জায়গায় 1 বসিয়েছি, এইটা কে জায়গায় 2 বসিয়েছি, এটা 3 বসিয়ে, এটা 4 বসিয়ে, এটা 5 বসিয়ে, এটা হলো। এইবার দেখো কোনটার সঙ্গে কোনটা ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে। ফর্মুলা অ্যাপ্লাই হতে গেলে কি বললাম, উপরের সংখ্যা দুটোকে সেম হতে হবে, আর নিচের মধ্যে তফাৎ কত হতে হবে, 1 হতে হবে। নিচের মধ্যে তফাৎ 1 হতে হবে। তাহলে দেখো কোনটার সঙ্গে কোনটা ফর্মুলা অ্যাপ্লাই করা যাচ্ছে। 52 53, 52 45 45, এই একটা দেখতে পাচ্ছি, এই দুটো দেখো, এইটার সঙ্গে এইটা দেখো ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে। এটা 45C8, 45C7, তাহলে উপরের সংখ্যা দুটো সেম, এই নিচের সংখ্যাগুলোর মধ্যে তফাৎ 1, তাহলে এই দুটো মিলে কত হবে বল, এই দুটো মিলে উপরের ট্যাগ বেড়ে যাবে, নিচেটা যেটা সর্বোচ্চ সেটা হবে, অর্থাৎ এই দুটো মিলে কত হবে, 46C। এদের মধ্যে কে বেশি আছে, 7 আর 8-এর মধ্যে 8টা বড়, তাহলে একবারে করছি দেখো, আমি আর পরের লাইনে এত বড় আমি লিখছি না। এইটা আর এইটা মিলে কত হবে বলো, 46C8, এটা ঠিক আছে তো, এই দুটো মিলে 46C8, তাহলে এটা আমি মুছে 46C8 করছি, এইটা আর এইটা মিলে কত হলো, 46C8, 46C8। এইবার দেখো যে এইটা হয়ে গেল, এবার এই দুটোর মধ্যে আমার ফর্মুলা পড়ে যাচ্ছে, এই দুটো মিলে কত হচ্ছে 46C7, 46C8, তাহলে এই দুটো মিলে হচ্ছে 47C8, এই দুটো মিলে 47C8 চলে গেল। এই দুটো মিলে দেখো 48C8, এইটা আর এইটা মিলে দেখো 48C8, 48C, এবার এইটার সঙ্গে 49C8, 50C8, 51C8, 52C8, বুঝতে পারছো?
প্রথমে এই দুটোর মধ্যে হচ্ছে 48C8, 48C8 যেই হলো তার সঙ্গে এইটা নিলে 49C8, 49C8 আর এইটা 49C7, তার মানে 50C8, 51C8, 52C8, তাহলে এই সবগুলো মিলে হলো 52C8। 52C8 যেই হয়ে গেল, এই 52C8টাকে পূরক সমবায় অনুযায়ী আমি কি লিখতে পারি? পূরক সমবায় অনুযায়ী এই 52C8টাকে 52 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে দেখো তো? 52 থেকে 8 বাদ দিলে 8 12, কত? 8 আর 4 12 আর 4 44, 52C44 হবে। পূরক সমবায় NCR সমান NC n মাইনাস আর, দেখো বলেছিলাম। তাহলে এইটা জায়গায় আমি এইটা লিখলাম 52C44, 52C44 যেই লিখলাম, এইবার দেখো এর সঙ্গে এইটা আবার ফর্মুলা পড়ে গেল, এই দুটো মিলে কত হবে? 53C45, 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 এবার এইটা এই দুটো মিলে হয়ে গেল 53C45, 53C45। এইটার সঙ্গে আবার এইটা দেখো মিলে ফর্মুলা পড়ছে 54C46, 54C46, এইটা এটা 55C47, 56C48, 57C49, তাহলে টোটাল এই সবটা মিলে হয়ে গেল 57C49, 57C49, 57C49 সমান দেখো হবে 57C8, পূরক সমবায় 57C49 সমান হচ্ছে 57C8, যেটা প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, তোমরা খাতায় করবে, তোমাদের মনে হতে পারে স্যার কি 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 করলো, কিছু নাই, জাস্ট ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি, যেটার সঙ্গে যা ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে সেটা অ্যাপ্লাই করবে, করলেই দেখবে আস্তে আস্তে একটার সঙ্গে হলো, দিয়ে যে রেজাল্টটা পেলে তার সঙ্গে আবার একটা হচ্ছে, যে রেজাল্টটা পেলে তার সঙ্গে আবার একটা হচ্ছে, এইভাবে করতে করতে যাবে। লাস্টে এখানে যেমন এলো 52C8 দিয়ে এইটা আছে দেখছি 52C45, তাহলে 45, 46, 47, 48, 49 এইরকম আছে। তো এই 8টাকে ওই জন্য আমি চেঞ্জ করলাম, দিয়ে 52C44 করে দিলাম। 52C যেই 44 করলাম, দেখতে পাচ্ছি এটার সঙ্গে এইটা ফর্মুলা পড়ছে 52C44 আর এই 52C45, এই দুটো ফর্মুলা পড়ে পাওয়ারটা এক বেড়ে গেল, মানে উপরের সংখ্যাটা এক বেড়ে গেল, 53 হয়ে গেল, এই দুটোর মধ্যে বড় যেটা 45 হয়ে গেল। এবার এইটার সঙ্গে আবার এইটার ফর্মুলা পড়ছে, এইটা এক বেড়ে যাবে, তারপর 54 হয়ে যাবে, এই দুটোর মধ্যে ম্যাক্সিমাম 46, তাহলে 54C46, আবার এটার সঙ্গে ফর্মুলা পড়বে, তারপর আবার এটার সঙ্গে পড়বে, তারপর এটার সঙ্গে পড়ে এইটা হলো। এইটা থেকে যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা লিখলাম, তাহলেই হলো। ঠিক আছে, তাহলে আপাতত যেটা হলো মূল বেসিক জিনিসগুলো হলো NCR এর ভ্যালুটা হলো, NCR এর ভ্যালুটা কত? ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর ইন্টু ফ্যাক্টোরিয়াল আর। আর কি পেলাম? NCR এর মান NC n মাইনাস আর, এই মান দুটো সেম। আর কি পেলাম? আর যেটা পেলাম যে NCR যোগ NCR মাইনাস 1, এইটা সমান হচ্ছে n প্লাস 1CR। ঠিক আছে, এর পরের দিন আমি অঙ্ক শুরু করব, পরের ক্লাসে অঙ্ক শুরু করব, বিভিন্ন ধরনের প্রবলেম। ঠিক আছে, ঠিক আছে, আপাতত এইটা আর এই জাতীয় NCR এর মান বার করা আর এই দিয়ে যে অঙ্কগুলো আছে সেইগুলো তোমরা করতে পারবে। ঠিক আছে।